তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য রইল বং এভরিথিংয়ের আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা দেওয়ালে কিসের ছায়া। কলকাতা থেকে ৮০ কিলোমিটারের মতো দূরে মফস্বল শহরটা। স্কুল আছে, কলেজ আছে, কোর্ট আছে, সিনেমা হল আছে, থানা আছে, আর আছে একটা হাসপাতাল। হাসপাতালটা শহরের একটু বাইরে। এখানে একসময় সাহেব মিশনারিরা থাকতো। বেশ বড় বড় সাহেবি কায়দায় বাড়ি। এখন সেগুলো পুরনো হয়ে গেছে। তারই একটাতে এই হাসপাতালটা। হাসপাতালের পর থেকেই শুরু হয়েছে ধুলো ভরা কাঁচা রাস্তা, তার দুপাশের বাঁশঝাড়। সন্ধ্যের পর লোকে হাঁটে না বড় একটা। হাসপাতালটার দক্ষিণ দিকে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যায় মিশনারিদের আমলের বিরাট চার্চ। উত্তর দিকে ভাগীরথী, আর হাসপাতাল থেকে ভাগীরথী পর্যন্ত সার সার কবরখানা। অধিকাংশই সে সময় সাহেবদের, কতগুলো বাঙালি খ্রিস্টানদের। এখন আর সাহেবরা নেই, কিন্তু কয়েক ঘর বাঙালি খ্রিস্টান এখনও আছে এই পাড়াতে। এই পাড়াতে একদিন এক বিধবা মহিলা এলেন তার মেয়েকে নিয়ে। মেয়েটির বয়স বড় জোর ২৩ কি ২৬। তিনি নার্স। বদলি হয়ে এখানকার হাসপাতালে আসতে হয়েছে তাকে। এখানে নার্সদের কোনো কোয়ার্টার নেই, তাই বাড়ি খুঁজতে হচ্ছিল এদের। একখানি হলেও চলে, যেমন তেমন। শেষে এই পাড়াতেই সাধ্যের অতীত ভাড়ায় রাজি হয়ে তারা কোনো রকমে একটি ঘর পেয়েছে। একটাই সুবিধে, হাসপাতালটা কাছে, নইলে ঘরটা মোটে ভালো না। অন্ধকার চাপা ঘর, টিনের চালা, ছোট ছোট দুটো জানলা। বাড়িতে ঢোকার পথটাও অদ্ভুত। সামনের দিক দিয়ে নয়, পিছন দিক দিয়ে, ঝোপ জঙ্গলের মধ্যে। এ ঘর যে লোকের বাসের জন্য তা কিছুতেই মনে হয় না। হয়তো বাড়িওয়ালা অন্য কোনো কাজে ঘরটা ব্যবহার করত। কী কাজ কে জানে। সন্ধ্যের সময় মিনার ডিউটি শেষ হলে সে বাড়ি ফিরে আসছে। নূতন বাসা। বেচারি মা একাই সারাদিন গুছিয়ে গুছিয়ে ব্যস্ত হয়ে আছে। সন্ধ্যের পর দরজায় খিলেটে মা মেয়ে গল্প করছে। এ পাড়ায় সর্বত্রই ইলেকট্রিক লাইট, শুধু এই বাড়িতে আলোর ব্যবস্থা নেই, তাই লণ্ঠন জ্বালাতে হয়েছে। মা মেয়ে গল্প করছিল নানা বিষয়ে, তবে বেশি আলোচনাই হচ্ছিল বাড়িওয়ালার ব্যবহার নিয়ে। বাড়িওয়ালা ভূদেব সাঁতরা, দেখতে যেমন বিশ্রী, ব্যবহারও তেমনই রুক্ষ। ভদ্রতার বালাই তো তার নেই। বয়স ৫০-এর কাছাকাছি। এক মাথা পাকা চুল, পুরু ঠোঁট, মোটা নাক, বেঁকে যেন মুখের ওপর ঝুলে পড়েছে। বাড়ি ভাড়ার অ্যাডভান্স যখন হাত পেতে নিল, তখন তার সেই চওড়া থাবা আর মোটা মোটা আঙুলগুলো দেখে মিনা কেমন আঁতকে উঠেছিল। মনে হয়েছিল এই হাতে বোধহয় অসাধ্য কিছুই নেই। মিনা বলল, মামা আসবে বলেছিল মা, এলে ভালো হতো। বাড়িওয়ালাও বুঝতো আমাদের পুরুষ গার্জেন আছে। মা বললেন, ছুটি পাইনি বোধহয় রে, ছুটি পেলে নিশ্চয়ই আসতো। মিনা হাসপাতালের গল্প করছিল। বলছিল, জানো মা, কি বিশ্রী জায়গা, নোংরা। পেশেন্টদের দিকে কেউ ভালো করে তাকায় না, না ডাক্তার না নার্স। কজনই বা ডাক্তার আর নার্স আছে, কিন্তু সবাই যেন একই রকম। এরা রুগীদের সারাবার চেষ্টাই করে না। এই তো আজ ২টো রুগী ভর্তি হলো, সাধারণ কেস। ২টো পেশেন্টই মরে গেল যেন। না বাপু, এইখানে আমি থাকতে পারবো না। মা বললেন, উপায় তো নেই রে, কিছুদিন থাক, তারপরে নয় ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবি। ছায়া নয়, ছোট একটা ছায়া, যেন একজন কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। ছায়াটা অল্প অল্প নড়ছে। মিনা অবাক হয়ে দেখছিল, ঠিক যেন একটা লোক, কিন্তু না, একটা লোক তো নয়, ২টো। হ্যাঁ হ্যাঁ, ২টো লোক, ২টো, স্পষ্ট ২টো।
একটার ওপর একটা শুয়ে আছে। না না, শুয়ে নেই, একজনের বুকের ওপর একজন বসে আছে। মিনা সকৌতূহলে দেখছিল, হঠাৎ চমকে উঠল। আরে, ও যে শোয়া লোকটার গলা টিপে দিচ্ছে! ওমা বলে মিনা বেশ ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু যে ভয়ের কিছুই নেই তাও ভালো করেই জানে, কেননা ওটা দেওয়ালের একটা ছায়া মাত্র। মা বললে, কি হয়েছে রে? সে বললে, দেখো না, দেওয়ালের দিকে তাকাও। মা একটু হাসলে, বললে, ঠিক আছে, কি বল? ঠিক যেন কেউ কারো গলা টিপে মারছে, আলো ছায়ার মতো লাগছে মা। মা বললে, আলো ছায়ার মতো মজার মজার অনেক ছবি তৈরি হয় জানিস। মিনা বলল, দাঁড়াও দেখি ছায়াটা কিভাবে হলো। বেশি দেখতে হলো না, লণ্ঠনটা ছিল টেবিলের নিচে, আলনায় শাড়ি আর ব্লাউজটা ঝুলছিল এমনভাবে যে ঠিক ওই রকমই একটা ছায়া তৈরি হচ্ছে। এবার মিনা আলো কমিয়ে দিয়ে শুয়ে পড়ল। একটাই তো চৌকি, একটাই বিছানা, মা আর মেয়ে পাশাপাশি শুলো, যেমন তারা শোয় বরাবর। অকাতরে ঘুমোচ্ছে মিনা আর তার মা। হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল। কিসের যেন একটা শব্দ, ঠুক ঠুক ঠুক। কেউ কি দরজায় শব্দ করছে? হ্যাঁ, তাই তো, ওই যে আবার শব্দ হচ্ছে, ঠুক ঠুক ঠুক। মা উঠে বসলেন। না, ভুল তো তিনি শোনেননি। ওই তো আবার শব্দ, কেউ যেন দরজাটা ঠেলছে বোধহয়। বলেই তিনি চাপা গলায় জিজ্ঞেস করলেন, কে? শব্দটা থেমে গেল। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, আবার সেই শব্দ। মা উঠেই ছিলেন। মিনা কাপড় চেপে ধরল। কোথায় যাচ্ছ? মা বলল, দেখি না কে। মিনা বললে, পাগল নাকি, চুপচাপ শুয়ে থাকো। অগত্যা দুজনেই ফিরে এলো বিছানায়, চুপচাপ শুয়ে রইল চোখ বুজে, কিন্তু ঘুম সহজে আসবার নয়। চার্চের ঘড়িতে তখন ঢং ঢং করে 2টো বাজল। এর ঠিক 3 দিন পর দরজায় ভালো করে খিলেটে মা আর মেয়ে চুপচাপ বসে, দুজনের মুখেই ভয়ের ছাপ। রোজ রাত 2টোর সময়ে কে যেন তাদের দরজায় ধাক্কা দেয়। নিচু গলায় মিনা বলল, এই নিশ্চয়ই ওই বাড়িওয়ালারই কাজ, বুঝলে মা? ও লোকটাকে আমার মোটেই ভালো লাগেনি। মা বললে, কিন্তু সে আমাদের কাছে আসবে কেন? হয়তো মনে করেছে গয়নাগাটি আছে। মা এবার চুপ করে রইল। হঠাৎ মিনা অস্ফুট অন্ধকারে আর্তনাদ করে উঠল, মা, মা দেখো দেখো বলে দেওয়ালের দিকে আঙুল তুলে দেখালো। আশ্চর্য, সেই এক ছায়াছবি। একজন কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আর একজন বুকের ওপর চেপে দুহাত দিয়ে গলা টিপছে। কিন্তু লণ্ঠনটা আজ অন্যদিকে রয়েছে, আর আলনার ওপর সব কাপড়ই পরিপাটি করে রাখা। ছায়া পড়ার তো কোনো উপায় নেই, তবুও ছায়া পড়েছে। মনে হলো গামছা আর মশারির দড়ির ছায়া। তা বলে ছবিও কি সেই একই রকম হবে? রাত কি 2টো বেজেছে? ঘুম আসছে না মা, না মেয়ের না মায়ের। এই কদিনেই যেন তাদের অভ্যেস হয়ে গেছে কখন সেই শব্দটা হবে। ঘুমোবে বলে শত চেষ্টা করলেও ঘুম তাদের কারুরই আসে না। দুজনেই শুয়ে আছে নিঃসাড়ে, কেউ কোনো কথাও বলছে না। কথা বলার কিছু নেই, শুধু অপেক্ষা, সেই শব্দের অপেক্ষা। 2টো বাজলো চার্চের ঘড়িতে, বহুকালের পুরনো চার্চ। ঘড়িটা কিন্তু ঠিক ঠিক সময় দেয়। শব্দটাও বুড়ো লোকের গলার স্বরের মতো ভাঙা ভাঙা, ভারী আর কর্কশ। 2টো তো বেজে গেল, কিন্তু দরজায় শব্দ কই? কান খাড়া করে রইল মা আর মেয়ে। না, কোনো শব্দ তো নেই। উফ, আর তো পারি না। মিনা যেন অধৈর্য হয়ে উঠল। যা হবার তা হোক, রোজ এই রাত জাগা আর ভাল লাগে না। মা হঠাৎ ওর গায়ে ঠেলা দিয়ে ফিসফিস করে বললে, চুপ, শুনতে পাচ্ছিস কিছু? দেখ, চুপ চুপ। মিনা ভালো করে কান পাতল। হ্যাঁ, একটা কিসের যেন শব্দ, তবে তার দরজার নয়, জানলার দিক থেকে আসছে।
মিনার মা মশারির ভেতর থেকে হাত বার করে জানলাটা খুললেন। ওপাশে লম্বা লম্বা পাম গাছগুলোর পাশ দিয়ে হাসপাতালের আলো দেখা যাচ্ছে, ইলেকট্রিক লাইট। আর এদিকে নিস্তব্ধ গঙ্গার ধারে পুরনো সমাধিভূমি। শব্দটা যেন সমাধিগুলোর কাছ থেকে আসছে। মিনা আর তার মা সেই দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, কিছুই দেখতে পেলেন না। হঠাৎ মনে হলো একটা কবরের মধ্যে থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে, কুয়াশার মতো সাদা ধোঁয়া। ধোঁয়াটা পাক খেতে লাগলো। তারপর আস্তে আস্তে ধোঁয়াটা একটা মূর্তির আকার হলো, লম্বা একটা মূর্তি, দুটো হাত ঝুলছে হাঁটুর নিচ পর্যন্ত, ঘাটটা হেলে রয়েছে একদিকে। তারপর সেই ভয়াবহ মূর্তিটা হাওয়া ঠেলে এগিয়ে আসতে লাগলো ঠিক জানলার দিকে। সেই সঙ্গে একটা অদ্ভুত গোঙানির শব্দ। মিনা আর তার মা দেখছে, এ কি স্বপ্ন, এ কি চোখের ভুল? তা যদি হয় তাহলে হাসপাতালের আলোগুলোও কি ভুল? না, চোখের ভুল নয়, ওই তো মূর্তিটা এসে পড়েছে। হ্যাঁ, ওই জানলার দিকেই আসছে। বাবা গো বলে মিনার মা সশব্দে জানলা বন্ধ করে দিয়ে মেয়েকে বুকের কাছে টেনে চোখ বুঝলেন। এ কদিনই প্রতিদিন রাত দুটোয় দরজার শব্দ কথাটা যেমন বাড়িওয়ালাকে বলা হয়নি, তেমনি গত রাতের ঘটনাও কাউকে বলা হলো না। মিনা আর তার মেয়ে দুজনেই পরামর্শ করলেন, না, বলেও কোনো লাভ নেই, কেননা বাড়িওয়ালা তো বিশ্বাস করবে না, উপরন্তু রাগ করতে পারে, ভাববে তারা বুঝি বাড়ির বদনাম রটাচ্ছে, ফলে হয়তো এ বাড়ি তাদের ছাড়তে হবে। ছাড়তে তো হবেই, কিন্তু হঠাৎ অন্য বাড়ি পাবে কোথায়? সারাদিন কাটে একরকম, কিন্তু বিকেল থেকেই গা ছমছম করে। একটু পরেই সন্ধে নামবে, তারপরেই রাত। সে যে কি ভয়ঙ্কর! সন্ধ্যের পর অন্য দিনের মতো আজও তারা গল্প করছিল। মা আজ দুপুরে বেরিয়েছিল বাড়ির খোঁজে, সেই কথাই বলছিল মেয়েকে। হঠাৎ শব্দ, কে যেন দরজায় কড়া নাড়ছে আস্তে আস্তে। হৃৎপিণ্ডটা হঠাৎ লাফিয়ে উঠল মিনার। এই তো সবে সন্ধে রাত, এখনই আবার সেই শব্দ। মা বললে, কে? অমনি দরজার ওপাশ থেকে শোনা গেল, আরে আমি তো, দরজা খোল। মিনা আনন্দে লাফিয়ে উঠল, বলল, মামা। মামা বললে, কী রে, সন্ধ্যের আগেই খিলেটে ঘুমোচ্ছিস? মিনার মা ভাইকে আনন্দে জড়িয়ে ধরলেন, বলল, তুই কোথা থেকে আসলি বাবা, কি করে চিনলি? মামা বললে, আমি তো বলেইছিলাম আসবো, আজ একটা সুবিধা পেয়ে গেলাম। পান্ডুয়ায় এসেছিলাম বুঝলে, একটা ইন্সপেকশনে, সেখান থেকে চলে এলাম। রাতটা কাটিয়ে কিন্তু ভোরেই ছুটব। উফ, বাড়ি নিয়েছো বটে একটা, জায়গাটাও যাতা। মিনার মা একটু হাসলেন, বললেন, কোথাও তো আর পেলাম না রে। মিনা বললে, শুধু জায়গা, এমন রহস্যপুরী আর কোথাও খুঁজে পাবে না। মামা বললে, রহস্যপুরী? কিসের রহস্য? মিনা বলল, আগে হাত মুখ ধোও তো, চা খাও, তারপর সব বলি। তুমি তো পুলিশ ইন্সপেক্টর, দেখো তো রহস্য ভেদ করতে পারো কি না। মিনার মামা শার্ট আর ট্রাউজার ছেড়ে পাজামা পরলেন। রিভলভারটা মিনার হাতে দিয়ে বললেন, সাবধানে রাখিস বাবা, লোডেড। অনেক রাত পর্যন্ত মিনার মামা খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা শুনল। লণ্ঠনটা তিনি নানাভাবে রাখলেন, কিন্তু দেওয়ালে কোনো ছায়া পড়ল না। মামা হাসলেন, বললেন, দূর, তোদের সব ম্যানিয়া। মিনা লজ্জা পেল, বলল, না, কক্ষনো না, ছায়া তো রোজ পড়ে। মামা বললে, হ্যাঁ রে, তোদের সেই ছায়া, দরজায় কড়া নাড়া, কবরের ভূত, কিছুই কি আমার কপালে জুটবে না নাকি রে? মামা কথা শুনে মিনা বললে, থাক বাবা, ওসব আর জুটিয়ে লাভ নেই। রাত গভীর, মাটিতে বিছানায় শুয়ে মিনার মামা নাক ডাকছে, সারাদিনের ক্লান্তি। কিন্তু মিনা আর তার মা, যদিও তারা আজ অনেকটা নিশ্চিন্ত, তবুও তাদের চোখে ঘুম নেই। কখন যে দুটো বাজবে। মিনার মা
কি ভাবছিলেন জানি না, কিন্তু মিনা বোধহয় ভাবছিল আজ যেন কিছু হয়, তাহলে মামার মতো অবিশ্বাসী মানুষ বুঝে যাবে তারা ম্যানিয়াগ্রস্ত নয়। কিন্তু আজ কি আর কিছু ঘটবে, নাকি পুলিশ অফিসারের গন্ধ পেয়ে প্রেতাত্মা পালিয়েছে? মিনা যখন ঠিক এসব ভাবছে, এমন সময় পুরনো চার্চের ঘড়িতে ঢং ঢং করে 2টোর ঘণ্টা পড়ল। মিনা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। দূরে কিসের যেন একটা শব্দ, শো শো শব্দ। মিনার মা বললেন, হ্যাঁ রে, ঝড় উঠল নাকি রে? মিনা বললে, তাই তো মনে হচ্ছে। এই অসময়ে ঝড়? মিনার মা আবার মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে জানলাটা খুললেন। দেখলেন তাদের বাড়ির পেছনের যে বট গাছটা, শুধু সেটাই ঝড়ে দাপাদাপি করছে, বাকি গাছগুলো সব স্থির। মিনার মা বললে, এ আবার কী রে? মিনা তখন মুখ বাড়িয়েছে। হঠাৎ দেখা গেল সেই ঝড়ের মধ্যে থেকে হাওয়ায় গা ভাসিয়ে কালকের সেই মূর্তিটা একটা গোঙানির শব্দ করতে করতে জানলার দিক থেকে এগিয়ে আসছে। বাবাগো বলে মিনা বিছানায় পড়ল। মিনার মামা ধরফর করে উঠে পড়লেন। কি হয়েছে, কি হয়েছে বলে জানলার দিকে ঝুঁকে পড়লেন। তারপরেই লাফিয়ে প্রায় রিভলভারটা নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। মিনার মা চেঁচিয়ে বারণ করতে গেলেন, কিন্তু গলা দিয়ে তার স্বর বেরোলো না। তিনি জানলা বন্ধ করতেই ভুলে গেলেন। দরজাটাও হাট করে খোলা। আকাশে কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদ। চোখের সামনে ওরা দুজন দেখছে সেই অদ্ভুত দৃশ্যটা, জানলা থেকে মাত্র কগজ দূরে। ছায়ামূর্তির মুখোমুখি দাঁড়িয়ে মিনার মামা, ডান হাতে রিভলভার। মূর্তিটা একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে, বোধহয় সেই সঙ্গে গুলি ছোড়া যাচ্ছে না। তারপর মূর্তিটা হঠাৎ বড় বড় পা ফেলে এগিয়ে আসতে লাগলো। এবার আর জানলার দিকে নয়, ওপাশ দিয়ে ওই ঘরটা ছাড়িয়ে। আর আশ্চর্য, মিনার মামা যেন চুম্বকের আকর্ষণে লোহার টুকরোর মতো চলছে তার পেছনে। মাথার চুলগুলো খাড়া। কতক্ষণ কাটলো এইভাবে কে জানে, হুঁশ নেই কারো। দূরে হঠাৎ শব্দ হলো, ত্রাম, গুলি ছোড়ার শব্দ। ব্যাস, তারপর সব চুপচাপ। জানলা খোলা, দরজা খোলা। মা মেয়ে বসেই আছে, বিহ্বল, নিস্তব্ধ। বোধশক্তিও বুঝি তাদের হারিয়ে গেছে। সকাল হতে না হতেই চেঁচামেচি, খুন খুন। সবাই ছুটে গেল। দেখল বাড়িওয়ালা ভূদেব সাঁতরা তার নিজের বাড়ির দরজার কাছে পড়ে আছে, বুকের কাছটা রক্তে ভেজা। তার মামা কোথায় গেল? মিনার মা ডুকরে কেঁদে উঠলেন। মিনা মায়ের মুখ চাপা দিলেন, বললেন, চুপ করো মা, চুপ করো। একটু পরে পুলিশ এলো। জিপ থেকে নামলেন স্থানীয় ইন্সপেক্টর, সঙ্গে মিনার মামা। মিনার মামা পুলিশ অফিসারকে বললেন, আপনাকে তো সব ঘটনাই বলেছি, আবার বলছি, গুলি কিন্তু আমি করিনি। আমি এই ভদ্রলোককে চিনিও না, কখনো দেখিও নি। এখানে আমার দিদি থাকে, তাই আমি কাল রাত্রে এসেছিলাম। পুলিশ অফিসার কথার কোনো উত্তর না দিয়ে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন। আমি নিজে একজন পুলিশ ইন্সপেক্টর, আমি বলছি আমি খুন করিনি, খুনের কোনো মোটিভ নেই আমার। ভদ্রলোক বললেন, নিশ্চয়ই খুন করেননি, তাহলে খুনটা করল কে? ভূতে তো নয়। ইন্সপেক্টর অবিশ্বাসের হাসি হাসল। মিনার মামা বললেন, ভূত কিনা জানি না, তবে সেই ছায়ামূর্তিটা আমায় টেনে নিয়ে গিয়েছিল বাড়ির দরজা পর্যন্ত। দরজায় দুবার শব্দ করল, তারপর টর্চ হাতে ভদ্রলোক বেরিয়ে এসেছিল। তারপরে কোথা থেকে যেন কে আমার হাতের রিভলভারটা কেড়ে নিয়ে গুলি করল। পুলিশ অফিসার এবার একটু হাসলেন। আপনার কথা আমরা বিশ্বাস করলেও কোর্ট কি বিশ্বাস করবে? মিনার মামার মুখটা শুকিয়ে গেল। কোনো রকমে বললেন, কিন্তু দেখুন, রিভলভার তো আমার সাথে নেই। সেই সময় একজন পুলিশ ছোপের ভেতর থেকে রিভলভারটা কুড়িয়ে নিয়ে এলো। বলল, দেখুন তো মিস্টার মিত্র, এটা আপনার কি না? মিনার মামা বললে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার, কিন্তু আমি তো এটা ফেলে দিইনি। পুলিশ অফিসারের গলায় আবার সেই অবিশ্বাসের সুর। বললেন, বাঁচার আর কোনো উপায় নেই,
পরিষ্কার মার্ডার কেস। যে কোনো কারণেই হোক, বাইরের এই পুলিশ ইন্সপেক্টরটি ভূদেব সাঁতরাকে বাইরে ডেকে নিয়ে এসে খুন করেছে। তার যথেষ্ট প্রমাণ আছে। মিনার মামা আত্মরক্ষার জন্য একমাত্র যে ঘটনা বলেছে সেটা অবিশ্বাস্য আর গাঁজাখুরি বলেই তার মনে হয়। ও হাজার হোক, পুলিশ ইন্সপেক্টর তো। স্থানীয় পুলিশ তাই ভাবতে লাগলো একে বাঁচাবার উপায়। সারাদিন মৃতদেহ নিয়ে পোস্টমর্টম ইত্যাদি করার পর পুলিশ অফিসার সন্ধ্যের সময় সদল বলে এলেন ঘটনাস্থলে। ভূদেব সাঁতরার বাড়ি তল্লাশি চালালেন, বাড়ির লোকদের নানা রকম জেরা করলেন, কিন্তু নূতন কোনো সূত্র পাওয়া গেল না। এবার মিনার মামা বলল, আচ্ছা চলুন তো আমার দিদির বাসায়। পুলিশ অফিসার সদল বলে এলেন। সবাই বসলো চৌকিতে, মিনা আর মিনার মা বসলো মাটিতে। ভয়ে তাদের মুখ শুকিয়ে গেছে। এ আবার কি বিপদ! বেচারি মামা আসলো কেন, আর কি যে হয়ে গেল, এসব ভাবছে মিনা মনে মনে। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, কোন জানলা দিয়ে আপনারা দেখেছিলেন? মিনা জানলাটা দেখালো। এটা কি সবসময় বন্ধ থাকে? মিনা বললে, প্রায়ই। পুলিশ অফিসার টর্চ ফেলে জানলাটা দেখল। জানলাটা বাইরেটা ভালো করে দেখল, না কিচ্ছু নেই। আপনাদের লাইট নেই? মিনা বলল, না, শুধু একটা লণ্ঠন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মিনা চিৎকার করে উঠল, ওই যে সেই ছায়া, দেখুন আপনারা দেখুন, সেই ছায়া। সবাই অবাক হয়ে দেখল দেওয়ালে একটা ছায়া পড়েছে। কেউ একজন শুয়ে আছে, তার বুকের ওপর চেপে আছে একজন। এ ছায়া কোথার থেকে পড়ল? ইন্সপেক্টর ব্যস্ত হয়ে উঠলেন, চারিদিকে তাকালেন। এমন কিছু তো আলোর সামনে নেই যার জন্য দেওয়ালে ছায়া পড়তে পারে। তাহলে ওটা কি? লণ্ঠনের পলতেটা হঠাৎ দপদপ করে নিভে গেল। মাই গড! ইন্সপেক্টর আপন মনেই উচ্চারণ করে উঠলেন। পরের দিন স্থানীয় পুলিশ অফিসারের নির্দেশে ওই ঘরের মেঝে খোঁড়া হলো। তার দৃঢ় ধারণা ওই ঘরের কোনো এক সময় কাউকে ঘুমন্ত অবস্থায় কেউ গলা টিপে মেরেছে। দেওয়ালের সেই ছায়াছবি স্পষ্ট করে দিয়েছে তা। মেঝে খোঁড়া নিষ্ফল হয়নি, পাওয়া গেল একটা মরার খুলি, শুধুই খুলি। ধরটা সেটা বোধ হয় ঘটা করে কবর দেওয়া হয়েছিল ওই ভাঙা কবরখানায়, ট্রেনে কাটা পড়ে যাওয়ার মতো। এমন একটা মিথ্যা ঘটনা রটাতে আর কতক্ষণ? বিশেষত লোকটা যদি খুনির নিজস্ব কোনো দূর সম্পর্কের আত্মীয় হয়, তাহলে তো সেটা খুব সাধারণ ব্যাপার। সবাইকে সে যা বোঝাবে সবাই তো তাই বুঝবে, কারণ সে তো তার আত্মীয়। কে হয়েছিল খুন? কেন খুন হয়েছিল? কবে হয়েছিল? কেন গলা টিপে মেরে ফেলা হয়েছিল তাকে? কেনই বা তার গলা কাটা হয়েছিল? এসবের সঠিক উত্তর আজ আর পাওয়া সম্ভব নয়। তবে খুনি যে কে তা বোঝাই যাচ্ছে। তার শাস্তিও পেয়ে গেছে সে মাত্র গত রাত্রে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।